সুপ্রিয় ছাত্রছাত্রী, শুভ সকাল। কিশোর বাতায়ন পেজে বিশেষ লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ ইকবাল, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম। শুরুতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছু কৌশলের কথা তোমাদের বলবো। হিসাব বিজ্ঞান সৃজনশীল পদ্ধতির কারণে অনেক ছাত্রছাত্রী খারাপ করে থাকে। এই সমস্যা থেকে উত্তরণের পথ হলো প্রতিটি অধ্যায় ভালো করে পড়া এবং অঙ্কের বারবার অনুশীলন করা। প্রতিটি অধ্যায় থেকে বিভিন্ন বোর্ডের প্রশ্নসমূহের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিয়ে একাধিকবার অনুশীলন করা। সৃজনশীল 60টি প্রশ্নের উত্তর দিতে হয়। এই জন্য ছাত্রছাত্রীরা প্রথমে ক বিভাগ থেকে যে কোনো 5টি প্রশ্ন বাছাই করে নেবে। এখানে আমাদের ক বিভাগ এবং খ বিভাগ দুটি বিভাগ থাকে। ক বিভাগ থেকে 2টি বাধ্যতামূলক প্রশ্নের উত্তর দিতে হয়, আর খ বিভাগ থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। ক বিভাগের প্রশ্ন আত্মিক বিবরণী, এটা সচরাচর একটু সময় লাগে, সেই জন্য আমরা বলবো তোমাদেরকে এটা পরে করবে। প্রথমে করবে খ বিভাগ, যে কোনো 5টি। যে সমস্ত অঙ্ক সমূহ কম সময়ের মধ্যে শেষ করা যায় সেগুলোর উত্তর দেওয়া উত্তম। মনে রাখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য সময় পাওয়া যায় মাত্র 21 মিনিট 20 সেকেন্ড। প্রত্যেক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যেমন যে কোনো প্রশ্ন ধরে নিলাম 6 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে 6 এর খ, 6 এর খ আর 6 এর ঘ এভাবে দেওয়া ভালো। সবশেষে ক বিভাগ অর্থাৎ আত্মিক বিবরণী থেকে উত্তর দিলে ভালো। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, এই অধ্যায়সমূহ কম সময়ে উত্তর দেওয়া সম্ভব। এই অধ্যায়সমূহ থেকে কম সময়ে উত্তর দেওয়া সম্ভব। অধ্যায়সমূহ প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ। আমি বলবো তোমাদেরকে প্রথমে প্রশ্নটা পড়ে আমরা প্রথমে প্রাপ্য হিসাব অঙ্কটা দেখবো। এটা যদি আমাদের প্রত্যেকটা প্রশ্নের সৃজনশীল উত্তর দিতে পারি তবে আমরা প্রথমে লিখব প্রাপ্য হিসাবের হিসাব, প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ। তারপর রেওয়ামিল। এই রেওয়ামিল আমরা এসএসসিতেও করে আসছি, আবার এইচএসসিতেও করতেছি, একেবারে সেম। রেওয়ামিলও আমরা পরে করব। তারপর দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এরপর বাছাই করব আমরা ব্যাংক সমন্বয় বিবরণী। এরপর বাছাই করব হিসাবের বইসমূহ। হিসাবের বইসমূহ এবং হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে 2টি প্রশ্ন আসে। আমরা প্রথমে চেষ্টা করব 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে, কারণ এগুলো আমরা 15 হতে 18 মিনিটের মধ্যে শেষ করতে পারবো। এরপর উপরে যদি কমন না পড়ে বা আমাদের জন্য কঠিন লাগে সেই ক্ষেত্রে আমরা কার্যপত্র করব। কার্যপত্র খুবই সহজ কিন্তু সময় লাগে বেশি। আমি একটি অঙ্কের জন্য 20 মিনিটের বা 21 মিনিটের উপরে যেতেই পারবো না। কোনো অঙ্ক আমরা 21 মিনিটের উপরে লিখব না। এরপর একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি কিন্তু সহজ, সময় লাগবে বেশি। সর্বশেষ আমরা করব আর্থিক অবস্থার বিবরণী। এইসব ছবিগুলো দেখি। এক ব্যবসায়ী চিৎকার করে কি যেন বলছে, আর একজন তার ব্যবসায়ী ডকুমেন্ট থেকে সে কান্না করতেছে, আর একজন দেনার ভারে আক্রান্ত। তোমরা নিশ্চয় বুঝতে পারছো আজকের পাঠের বিষয় প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ, পাঠ 1, অধ্যায় 6, শ্রেণী 11 ও দ্বাদশ।
পাঠ শেষে শিক্ষার্থীরা সন্দেহজনক পাওনা সঞ্চিতিকে সমন্বয়পূর্বক প্রাপ্য হিসাব তৈরি করতে পারবে। প্রাপ্য হিসাব প্রস্তুত সংক্রান্ত বিভিন্ন হিসাব তৈরি করতে পারবে। এরপর দেখি প্রথমে এটা অঙ্কটা হচ্ছে প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ। প্রাপ্য হিসাব কি প্রথমে আমাকে ধরে নিতে হবে। ধরে নিলাম আমি এক্স এর কাছে পণ্য বিক্রয় করলাম। আমি এক্স এর কাছে পণ্য বিক্রয় করলে এক্স আমার জন্য দেনাদার আর আমি এক্স এর জন্য পাওনাদার। সুতরাং প্রাপ্য হিসাব সমূহ বা প্রাপ্য সমূহ কাকে বলে? কোনো প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পণ্য সেবা বা অন্য কোনো কারণে কোনো প্রকার অর্থের দাবিদার হলে তাকে উক্ত প্রতিষ্ঠানের প্রাপ্যসমূহ বলে বা প্রাপ্য হিসাব বলে। এখন অনাদায়ী দেনা বা কুঋণ, এটাকে অনাদায়ী দেনা বলে, অনাদায়ী পাওনা খরচ বলে অথবা বলে কুঋণ। এখন প্রশ্ন হলো কুঋণ কি? আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি সেখানে আমাদেরকে বাকিতে লেনদেন করতে হয়। সব দেনাদার যে আমাদের টাকা পরিশোধ করবে এরকম কোনো কথা নাই। কিছু কিছু দেনাদার বা প্রাপ্য হিসাব পথে সম্ভাব্য সকল প্রকার প্রচেষ্টা চালানোর পরেও যে অর্থ আদায় করা সম্ভব হয় না তাকে অনাদায়ী পাওনা বলে। একজন দেনাদারের কাছ থেকে যদি শত চেষ্টা করেও তার কাছ থেকে যদি আমি আমার পাওনা আদায় করতে না পারি সেটাকে বলবো অনাদায়ী পাওনা। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি কিংবা কুঋণ সঞ্চিতি ভবিষ্যতে অনাদায়ী পাওনা জনিত ক্ষতি পূরণের জন্য যে আগাম ব্যবস্থা রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। আমরা সবাই সচরাচর জানি প্রতি বৎসর আমাদের কিছু টাকা অনাদায়ী পাওনা থেকে থাকে। যে বৎসর আমাদের লাভ হবে সেই বৎসর লাভের একটি অংশ আমরা কি করব? অনাদায়ী পাওনার ক্ষতিপূরণের জন্য আমরা আলাদা করে রাখব, তাকে বলবো আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি। 2015 থেকে 2019 সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সমূহ পর্যালোচনা করে দেখলাম কি কি ধরনের সৃজনশীল প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। এক, অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। আমি কিভাবে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করব? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। জামাদা দাখিলা দেখাও। অনাদায়ী পাওনা খরচ ও অনাদায়ী পাওনা হিসাব প্রস্তুত করো। এটা খতিয়ান। অনাদায়ী পাওনা খরচ ও অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ান। অনাদায়ী পাওনা খরচ ও অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে আয় বিবরণী ও আর্থিক বিবরণীতে দেখানো হয়। আমি যদি এই কয়েকটা সৃজনশীল প্রশ্নের উত্তর যদি করতে পারি তবে আমার বিশ্বাস তোমরা সবগুলো অঙ্ক করতে পারবে। আর উচ্চ মাধ্যমিকের হিসাব বিজ্ঞানের একটা সুবিধা হলো এখানে প্রতিটা প্রশ্ন কিন্তু সেম, শুধু দু একটা লেনদেন আমার ভিন্ন থাকতে পারে। আমি শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক হিসাবে তোমাদের একটা পরামর্শ দিব, সেটা হলো দুই একটা জিনিস যদি আমার যদি বাড়তি আসে সেটা যদি আমরা নাও পারি তবে যতটুকু পারি ততটুকু যদি আমি যদি পরীক্ষার প্রশ্নপত্রে তুলতে পারি, পরীক্ষার উত্তরপত্রে যদি আমি লিখে দিতে পারি তাহলে আমি 50%-এর উপরে নাম্বার পাবো। সুতরাং আমাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা বারবার অঙ্কগুলো অনুশীলন করার মাধ্যমে আমরা আয়ত্ত করে নিব। অনাদায়ী পাওনা খরচ কিভাবে নির্ণয় করা হয়? অনাদায়ী পাওনা খরচ কিভাবে নির্ণয় করা হয়? নিয়ম, এই নিয়মটা আমরা সব সময় বারবার প্র্যাকটিস করে আয়ত্ত করে নিব। আমরা প্রতিবার এভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করব। প্রথম হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট জের। এখন পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট জের কোনটা? আমার যেটা পরীক্ষার প্রশ্নপত্রে 1/1/2018 কিংবা 2019 যেটাই সাল দেওয়া থাক, অর্থাৎ প্রারম্ভিক অনাদায়ী পাওনা সঞ্চিতিটাই হলো আমার পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট জের। তার থেকে অনাদায়ী পাওনা অবলোপনটা বাদ যাবে, যেটা হবে
সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি জেড। তার থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিলে অনাদায়ী পাওনা খরচ বেরিয়ে আসবে। এখানে আরো একটা কথা আছে, এটা আমরা অন্যভাবে করব, এটা আমরা পরে দেখাই দিব। এবার জাবেদা দাখিলা। আমার সচরাচর এই 3টা জাবেদা আছে, তার বাড়তি আরো একটা জাবেদা থাকতে পারে, সেই জাবেদাটা আমরা পরেই বলবো। প্রথম জাবেদা, প্রথমে যে আমরা মোট অনাদায়ী পাওনার জন্য যেটা করলাম সেটা হবে এখানে 2018 সাল ডিসেম্বর 31, সবগুলো ডিসেম্বর 31 হবে। প্রথম জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ লিখবো অনাদায়ী পাওনা ধার্য করা হলো। এই জাবেদা হবে মোট অনাদায়ী পাওনা দিয়ে, এই জাবেদা হবে মোট অনাদায়ী পাওনা দিয়ে। আর মোট অনাদায়ী পাওনা লিখতে হবে লিখিত যোগ ও লিখিত সমান হবে মোট অনাদায়ী পাওনা। এরপর হলো 2 নাম্বার হবে অনাদায়ী পাওনা খরচ, যেটা নিচে আমরা নির্ণয় করলাম অনাদায়ী পাওনা খরচ, সেটার জন্য জাবেদা হবে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। একই টাকা দিয়ে আরেকটা জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। আশা করি এই 3টা জাবেদা তোমরা বুঝতে পারছো। আবার আমি বলবো মনোযোগ সহকারে শোনো, 3টা শুধু জাবেদা। কিছু কিছু ক্ষেত্রে আমাদের 4টা জাবেদা আসতে পারে, সেটা হচ্ছে যদি আমাদের ধারে বিক্রয় থাকে, প্রশ্নে যদি ধারে বিক্রয় থাকে তার জন্য একটা বাড়তি জাবেদা করতে হয়, সেটা হলো ধারে বিক্রয় জাবেদা আমরা সবাই পারি, প্রাপ্য হিসাব বা দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। আর 3টা জাবেদা হলো, প্রথমটা হলো মোট অনাদায়ী পাওনার জন্য। মোট অনাদায়ী পাওনা নির্ণয় করব লিখিত অনাদায়ী পাওনা যোগ ও লিখিত অনাদায়ী পাওনা, দুটো অনাদায়ী পাওনা যোগ করলে মোট অনাদায়ী পাওনা হবে। আর এই মোট অনাদায়ী পাওনার জন্য জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর অনাদায়ী পাওনা খরচের জন্য পরের দুটো জাবেদা আমরা লিখব। খতিয়ান করতে হয়, যেটা আমরা ওখানে দেখাইছিলাম সৃজনশীল প্রশ্নের মধ্যে। খতিয়ানের মধ্যে অনাদায়ী পাওনা খরচ আমাদের প্রথম জাবেদা ছিল যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। সেজন্য আমরা লিখলাম কি অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। একবার ডেবিট পাশে টাকাটা বসালাম, একবার ক্রেডিট পাশে টাকাটা বসালাম। আর পর 3 নাম্বার জাবেদা ছিল যে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। সেজন্য আমি কি লিখলাম আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট করে দিছি। আর এটা জেডটা 0 হবে। এটা একটা খতিয়ান, আমরা 3টা জাবেদা থেকে এই খতিয়ানটা আমরা করব। এটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। সর্বপ্রথম আমি অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্ষেত্রে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিংবা অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রারম্ভিক যেটা ছিল সেটা এখানে লিখব ব্যালেন্স বিডি বলে, ক্রেডিট পাশে লিখব ব্যালেন্স বিডি বলে। আমরা এটা কোথায় লিখব? ক্রেডিট পাশে লিখব। এরপর প্রথম জাবেদা ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। সেজন্য আমরা লিখলাম প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতিকে ডেবিট করলাম। আর 2 নাম্বার জাবেদা ছিল অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। আমি এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতিকে কি করলাম ক্রেডিট, এটা ক্রেডিট হবে, এখানে হবে ক্রেডিট। এখানে লিখে যেটা আমরা এখানে ডেবিট অথবা ক্রেডিট যেটা হতে পারে সেটা আমরা ওভাবেই করব। শুধু এই দুটো খতিয়ান আমরা ভালো করে প্র্যাকটিস করব। আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে দেখানো হয়, অনাদায়ী পাওনা খরচকে কিভাবে দেখানো হয়, আমরা প্রথমে লিখিত আর্থিক অবস্থা, এটা আয় বিবরণীতে কিভাবে দেখানো হয়। আয় বিবরণীতে আমরা লিখব লিখিত অনাদায়ী পাওনা। এখন প্রশ্ন হচ্ছে কোনটা লিখিত অনাদায়ী পাওনা? যেটা হিসাবভুক্ত অনাদায়ী পাওনা অথবা যেটা আমার রেওয়া মিলে দেওয়া আছে সেটা হলো লিখিত অনাদায়ী পাওনা। আর যেটা সমন্বয় বা যেটি হিসাবভুক্ত করা হয়নি সেটি হলো অলিখিত অনাদায়ী পাওনা। দুইটা যোগ করলে মোট অনাদায়ী পাওনা, তার সাথে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি যোগ করে পুরাতনটা বাদ দিলে অনাদায়ী পাওনা খরচ বেরিয়ে আসবে। আর পুরাতনটা না থাকলে এটাই হবে অনাদায়ী পাওনা খরচ। আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী
প্রাপ্য হিসাব এখানে লিখবো। যদি ধারে বিক্রয় থাকে আমরা ধারে বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাব যোগ করে এখানে লিখবো। তার থেকে অলিখিত অনুযায়ী পাওনা বাদ যাবে, যেটা আমরা হিসাবভুক্ত করিনি সেটা বাদ দিয়ে যে ফিগারটা হবে তার থেকে নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি বাদ দিলে যে অ্যামাউন্ট হবে সেটাই বলবে আর্থিক অবস্থার বিবরণী। আমার বেসিক্যালি এই কয়েকটা জিনিস যদি আমরা আয়ত্ত করতে পারি আমরা যে কোনো অঙ্ক করতে পারবো, যে কোনো অঙ্ক করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। যদি তোমাদের এখানে কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি উত্তর তোমাদেরকে দিয়ে দিব। আমরা এখানে একটা প্রশ্ন দেখি, উদ্দীপকটা দেখি। উদ্দীপকটা সবাই পরে দেখো ভালো করে। মিস্টার আহসান আহমেদ আহসান ব্রাদার্সের স্বত্বাধিকারী। তার ব্যবসায়ী সংগঠিত লেনদেনে দেনা পাওনার নিষ্পত্তি ঘটে। যেমন 2018 সালের 1 জানুয়ারি তার প্রতিষ্ঠানের অনুযায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট যে ছিল 3000 টাকা। ক্রেডিট যার মানে এটা হচ্ছে পুরাতন অনুযায়ী পাওনা সঞ্চিতি। ক্রেডিট যার মানে এটা পুরাতন অনুযায়ী পাওনা সঞ্চিতি। তাহলে আমি নোট করে লিখে রাখতে পারি, তাহলে আমি নোট এখানে লিখে রাখতে পারি প্রশ্নের মধ্যে পুরাতন অনুযায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন অনুযায়ী পাওনা সঞ্চিতি 3000 টাকা। এরপর প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 83,500। তাহলে প্রাপ্য হিসাব 83,500 টাকা। 3,500 টাকার একজন দেনাদার আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ায় তার নিকট থেকে 40% অর্থ আদায় করা সম্ভব হবে। তাইলে 3,500 টাকার একজন দেনাদার আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ায় তার থেকে 40% অর্থ আদায় করা সম্ভব হবে। যেটা আদায় করা সম্ভব হবে সেটা আমার হিসাবে আসবে না, আর যেটা আদায় করা সম্ভব হবে না সেটি হচ্ছে অনাদায়ী পাওনা। সে অনাদায়ী পাওনার নাম অলিখিত অনাদায়ী পাওনা। তাহলে আমরা লিখতে পারি অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত অনাদায়ী পাওনা কত? 3,500 ইন্টু 60%। 3,500 টাকা 60% 2100 টাকা হবে। তাহলে আমরা পুরাতন অনুযায়ী পাওনা সঞ্চিতি জের পাইছি, প্রাপ্য হিসাব পাইছি, অলিখিত অনুযায়ী পাওনা পাইছি। দেখি এবার হিসাবভুক্ত অনুযায়ী পাওনা 5,000। তাহলে লিখিত অনুযায়ী পাওনা পাইছি 5,000। লিখিত অনুযায়ী পাওনা 5,000। আমরা লিখিত অনুযায়ী পাওনা পাইছি। আবার বলা হচ্ছে এইরূপ সিদ্ধান্ত গৃহীত হয় যে প্রাপ্য হিসাবের 5% অনুযায়ী পাওনা সঞ্চিতি রাখা হবে বা রাখতে হবে। তাইলে নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি হলো নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি 5%। আমরা এভাবে কিন্তু একটা নোট করে রাখবো। পুরাতন অনুযায়ী পাওনা সঞ্চিতি যে 3,000 টাকা, প্রাপ্য হিসাব 83,500 টাকা, অলিখিত অনুযায়ী পাওনা 2100 টাকা, লিখিত অনুযায়ী পাওনা 5,000 টাকা, নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি 5%। এবার প্রথম প্রশ্ন ছিল যে অনুযায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে অনুযায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করার জন্য আমাকে আগের ফরম্যাটটা আমরা ব্যবহার করব। অনুযায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়। লিখিত অনুযায়ী পাওনা আমরা দেখি এখানে লিখিত অনুযায়ী পাওনা ছিল 5,000। তাহলে আমি এখানে লিখিত অনুযায়ী পাওনা লিখলাম 5,000। আবার অলিখিত অনুযায়ী পাওনা আছে 2100 টাকা, সেই জন্য আমি লিখলাম যোগ অলিখিত অনুযায়ী পাওনা 2100 টাকা। ওই যে 3,500 টাকা 60%টা, আমি 3,500 ইন্টু 60% বের হয় 2100 টাকা। দুইটা যোগ করলে মোট অনুযায়ী পাওনা হবে 7,100 টাকা।
এবার যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমার প্রাপ্য হিসাব হচ্ছে ৮৩,৫০০। আমার প্রাপ্য হিসাব ৮৩,৫০০। এই ৮৩,৫০০ থেকে অলিখিত অনাদায়ী পাওনা বাদ যাবে ২১০০ টাকা বাদ। যে ফিগারটা হবে তার ৫% হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই তার ৫% আমি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করছি। আমার ক্যালকুলেশনে বের হলো ৪,০৭০ টাকা। অর্থাৎ এটা বের করতে হবে লিখিত প্রাপ্য হিসাব বাদ ও লিখিত অনাদায়ী পাওনা ইনটু নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির হার। এখন এই দুইটা যোগ করলে হবে ১১,০০০ ০৭ ১১,১৭০ টাকা ১১,১৭০ টাকা। তার থেকে আমরা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিব। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা পহেলা জানুয়ারি অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো ৩,০০০ টাকা। এই ৩,০০০ বাদ দিলে ৮,১৭০ টাকা। এখান থেকে আমি দুটো জিনিস লক্ষ্য করব। একটা হচ্ছে মোট অনাদায়ী পাওনা। আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম, ভালো করে লক্ষ্য করো, প্রথমটা ছিল মোট অনাদায়ী পাওনা দিয়ে হবে প্রথম জাবেদা, অর্থাৎ ৭,১০০ টাকা দিয়ে হবে প্রথম জাবেদা। আর অনাদায়ী পাওনা খরচ দিয়ে হবে ২ ও ৩ নাম্বার জাবেদা। এখন প্রশ্ন হলো, আমাকে যদি প্রশ্নে বলে এটা না বলে অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করতে না বলে, যদি আমাকে বলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো, তাহলে আমি বের করবো এইভাবে। এটাই দেখা দিবে, এতটুকু লিখবো প্রাপ্য হিসাব বাদ ও লিখিত অনাদায়ী পাওনা ইনটু নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির হার। আর এই জিনিসটা অথবা এটা পুরোটাই করে দিয়ে নিচে লিখে দিব, সুতরাং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ৪,০৭০ টাকা। এটা পুরোটাই করলে আমার সুবিধা হলো, আমি মোট অনাদায়ী পাওনা দিয়ে প্রথম জাবেদা করতে পারবো আর ২ ও ৩ নাম্বার জাবেদা করতে পারবো তোমার অনাদায়ী পাওনা খরচ দিয়ে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরেও বলবো, কারো কোনো সমস্যা হলে এটা অনেক আমাকে কমেন্ট বক্সে জানাবে। এটা অনেকভাবে করা যায়, এটা আধুনিক পদ্ধতিতে করা যায়। আমি আমার স্টুডেন্টদেরকে সহজ পদ্ধতিটা শিখাই। এই সহজ পদ্ধতিতে তোমরা যদি করো, খুব দ্রুত সময়ের মধ্যে তোমরা অঙ্ক করতে পারবে। জাবেদা দাখিলা। জাবেদা দাখিলা প্রথম জাবেদা আমি আগে বলছিলাম মোট অনাদায়ী পাওনা দিয়ে। আমাদের মোট অনাদায়ী পাওনা ছিল ৭,১০০ টাকা। আমরা ক্যালকুলেশন করলাম কিভাবে, লিখিত অনাদায়ী পাওনা যোগ ও লিখিত অনাদায়ী পাওনা। লিখিত অনাদায়ী পাওনা হচ্ছে তোমার লিখিত অলিখিত যোগ করে মোট অনাদায়ী পাওনা হবে ৭,১০০। তার জন্য জাবেদা হবে ২০১৮ ডিসেম্বর ৩১। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা এখানে ডেবিট ক্রেডিট না লিখলেও কোনো অসুবিধা নেই, আমরা জাস্ট নিচেরটাকে ক্রেডিটটাকে এক স্পেস বার পর থেকে লিখলে হবে। অনাদায়ী পাওনা ধার্য করা হলো। ২ ও ৩ নাম্বার জাবেদা হবে আমার ২ ও ৩ নাম্বার জাবেদা আমার হবে অনাদায়ী পাওনা খরচ দিয়ে। অনাদায়ী পাওনা খরচ আমরা নির্ণয় করছি ৮,১০০ টাকা। তাইলে ২ নাম্বার জাবেদা হবে অনাদায়ী পাওনা খরচ ডেবিট ৮,১৭০। অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট ৮,১৭০। অনাদায়ী পাওনা খরচ কারণ লিখবো, অনাদায়ী পাওনা খরচ সমন্বয় করা হলো। আমরা কারণ লিখব, কারণ না লিখলে আমরাই টিচারদেরকে বলি ১ নাম্বার কেটে রাখার জন্য। আর ৩ নাম্বার জাবেদা হবে একই অ্যামাউন্ট দিয়ে আয় বিবরণী ডেবিট অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। আশা করি তোমরা এই ৩টা জাবেদা বুঝতে পারছো। আর এখানে যদি অন্য কোনো অঙ্কে যদি ধারে বিক্রয় থাকে আরেকটা জাবেদা বাড়বে, সেটা হলো প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট। ধারে বিক্রয় হিসাবভুক্ত করা হলো। এবার খতিয়ান ভালো করে শোনো। আমার প্রথম জাবেদা এখানে অনাদায়ী পাওনা খরচ। প্রথম জাবেদা ছিল যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। আমি যেহেতু এটা অনাদায়ী পাওনা হিসাব বা অনাদায়ী পাওনা খরচ হিসাব করতেছি, এই জাবেদা এখানে আসবে না। ২ নাম্বার জাবেদা ছিল অনাদায়ী পাওনা খরচ ডেবিট। অনাদায়ী পাওনা খরচ বা অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। সেজন্য আমি এখানে কি করছি, ডেবিট লিখছি, জেরেও এই টাকাটা লিখে দিছি। আর ৩ নাম্বার জাবেদা ছিল যে আয় বিবরণী ডেবিট অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। সেই জন্য এখানে লিখলাম কি আয় বিবরণী।
8,170 থেকে 8,170 চলে গেলে এখানে কি হবে, 0 হবে, সেই জন্য এটা লিখতে হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা টি চকেও করা যায়, আবার ইয়েতেও করা যায়, টি চকেও করা যাবে, আবার এভাবেও করা যাবে। এরপরে আসো তোমার অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতিতে দেখি, প্রথমে আমরা লিখব ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি মানে এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির জেটটা, এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির জেটটাই 3,000 টাকাটা হলো ব্যালেন্স বিডি। এই 3,000 টাকা আমি লিখলাম। এরপর প্রথম যাবতা ছিল যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, সেই জন্য আমি লিখলাম প্রাপ্য হিসাব। ডেবিট পাশে 7,100, আমার ক্রেডিট জের 3,000, ডেবিট জের 7,100, তাহলে ডেবিট জের বড়। 7,100 থেকে 3,000 গেলে ডেবিট জের হবে তোমার 4,100। আর 2 নম্বর যাবতা ছিল যে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, সেই জন্য আমি লিখলাম অনাদায়ী পাওনা খরচ 8,170। এই 8,170 হচ্ছে ক্রেডিট জের, 4,100 হলো ডেবিট জের, তাহলে 8,170 থেকে 4,100 গেলে হবে 4,070 টাকা। এটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতির জের। একটা কথা মনে রাখবে, এই যে 4,070, এই 4,070 এর সাথে যদি আমরা পূর্বের যদি এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,070 যদি মিলে যায়, তাহলে ধরে নিব যে আমাদের অঙ্ক সঠিক আছে। এটার সাথে যদি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা মিলে যায়, তাহলে ধরে নিব যে আমাদের অঙ্ক সঠিক আছে। এবার দেখি আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে দেখানো হয়। আর্থিক অবস্থার বিবরণীতে আমার প্রাপ্য হিসাব দেওয়া আছে 83,500, তার থেকে অলিখিত অনাদায়ী পাওনা বাদ যাবে 2,100 টাকা। তাহলে 83,500 থেকে 2,100 টাকা বাদ গেলে আর থাকে কত, 81,400 টাকা। তার থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,070 টাকা বাদ দিলে যে অ্যামাউন্টটা হবে সেটাই আমরা প্রাপ্য হিসাবে জের হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা দেখাবো। এর বাইরে আমাকে যেটা আসতে পারে সেটা হলো লাভ লোকসান হিসাবে কিভাবে দেখানো হয়। আচ্ছা, লাভ লোকসান হিসাবে কিভাবে দেখানো হয় সেটা আমরা দেখব। তার আগে একটা জিনিস দেখে নিই। লাভ লোকসান হিসাবে দেখাতে হয় যে ঠিক আগের মতো যেভাবে দেখাতে হবে সেটা হলো লাভ লোকসান হিসাব। বিবরণ টাকা। প্রথমে আমরা লিখব লিখিত অনাদায়ী পাওনা। লিখিত অনাদায়ী পাওনা কত ছিল পরীক্ষার প্রশ্নপত্রে? আমাদের লিখিত অনাদায়ী পাওনা ছিল যে, আমরা প্রশ্নটা একটু দেখে নিই। আমরা প্রশ্নটা একটু দেখে নিই। লিখিত অনাদায়ী পাওনা ছিল যে, লিখিত অনাদায়ী পাওনা ছিল যে 5,000। আমি লিখবো এখানে 5,000। লিখিত অনাদায়ী পাওনা 5,000 যোগ অলিখিত অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা হচ্ছে 2,100। অলিখিত অনাদায়ী পাওনা হচ্ছে 2,100। তাহলে মোট অনাদায়ী পাওনা হলো মোট অনাদায়ী পাওনা হলো 7,100 যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা ঠিক আগের মতো আমি
83,500 মাইনাস 2100 ইন্টু 5%, 4070। 4070। তার থেকে আমি পুরাতন আদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিব, বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা যোগ করলে হবে 11,170। আমার পুরাতন আদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে 3,000। তাহলে আয় বিবরণীতে দেখাতে হবে 8,170 টাকা। আয় বিবরণীতে দেখাতে হবে 8,170 টাকা। এটা হচ্ছে লাভ লোকসান বিবরণী। আমার পরীক্ষার প্রশ্নপত্রে লাভ লোকসান বিবরণী যদি করতে বলে আমি এইভাবে লাভ লোকসান বিবরণীটা করব। এবার দেখি আমরা কি কি শিখলাম, একটু পর্যালোচনা করে দেখি যা যা শিখলাম। আমরা শিখছি, আমরা কি কি শিখলাম। আমরা প্রাপ্য হিসাব কি সেটা শিখলাম। নিশ্চয় তোমাদের মনে আছে প্রাপ্য হিসাব কাকে বলে। আমরা শিখলাম অনাদায়ী পাওনা খরচ কাকে বলে। আমরা শিখলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি কাকে বলে। আমরা শিখলাম কিভাবে অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করা হয়। আমরা শিখলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে নির্ণয় করা হয়। আমরা শিখলাম অনাদায়ী পাওনা খরচের খতিয়ান। আমরা শিখলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের খতিয়ান প্রস্তুত। শিখলাম লাভ লোকসান হিসাবে কিভাবে অনাদায়ী পাওনা খরচ হিসাবকে দেখাতে হয়। আরও শিখলাম আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে প্রাপ্য হিসাব দেখানো হয়। আশা করি তোমরা আজকে যা পড়ালাম তা তোমরা বুঝতে পারছো। এরপরও কোনো সমস্যা যদি থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি উত্তর দিয়ে দিব। বাড়ির কাজ। আমরা বাড়ির কাজের ক্ষেত্রে 2018 সালের ঢাকা বোর্ডের 7 নম্বর সমস্যাটি আমরা দেখব। তবে প্রশ্নটা একটু পরে শোনাই তোমাদেরকে আমি। ঢাকা বোর্ড 2018 সালে 7 নম্বর প্রশ্নটি। এখানে দুটি সাল আছে, একটা হলো তোমার 31শে ডিসেম্বর 2016 আর একটা হলো 31শে ডিসেম্বর 2017। এই অঙ্কের জন্য 6টি জাবাদা হবে। আমরা ঠিক আগের মতো প্রথম 3টা জাবাদা হবে 2016 সালের জন্য, আর একই জাবাদা হবে 3টা হবে 2017 সালের জন্য। এই অঙ্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। বাসায় প্র্যাকটিস করে আমাদের নেক্সট ক্লাসে এটা আমি তোমাদেরকে দেখবো। বাড়ির কাজ তোমরা এখানে কমেন্ট বক্সে দিতে পারো, আমি দেখিয়ে দিব। এই 2018 সালের অঙ্কটা যদি আমরা করতে পারি, আশা করি সবগুলো অঙ্ক করতে পারবো। ক্লাসটা মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে বাসায় লেখাপড়া করবে, এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।